মোহাম্মদ মুক্তার হোসেন, পাড়া বকুলতলা, পোস্ট ঝিনাইদহ সদর, জেলা ঝিনাইদহ। ঝিনাইদহ সুইট মেটালের মালিক আবিদুর রহমান লালু মিয়া এবং তার ছেলে সাজেদুর রহমান সৌরভ কর্তৃক পরিচালিত আমার নামে বেআইনি মিথ্যা পোস্টারিং এবং মিথ্যা নিউজের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। গত 24/9/2025 তারা আমার নামে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি সদর আদালতে একটি প্রতারণা মামলা করে এবং একই দিনে তারা আমাকে প্রতারণা এবং অর্থ আত্মসাৎকারী আখ্যা দিয়ে সমগ্র ঝিনাইদহে পোস্টারিং করে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমি অপরাধী কিনা, সেই বিচারের দায়িত্ব কার? লালু মিয়া এবং তার ছেলে সৌরভের না কোর্টের? কোর্টে বিচার চলমান। আমি যদি অপরাধ করে থাকি, বিজ্ঞ আদালত যে শাস্তি দিবে আমি মাথা পেতে মেনে নিতে বাধ্য। একই সাথে অপরাধ না করলে আমি নির্দোষ বলে প্রমাণিত হব। এটা সম্পূর্ণ বিজ্ঞ আদালতের বিচার এবং আদালতের উপর নির্ভরশীল। আমি আইনের উপর শ্রদ্ধাশীল, কিন্তু লালু মিয়া এবং তার ছেলে সৌরভ বিজ্ঞ আদালতের রায় ঘোষণার আগে অর্থবল ও পেশি শক্তির মাধ্যমে নিজেরাই বিচারকে আমার নামে মিথ্যা পোস্টারিং এবং নেককারজনক যে ঘৃণিত কাজ করেছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে তারা আদালত অবমাননা করেছে বলে আমি মনে করছি। এই ঘটনার পর্যালোচনা করলে বোঝা যাচ্ছে মালিক পক্ষ স্পষ্টতই ব্যক্তিগত রাগ মেটানোর চেষ্টা করছে। কেন করছে তা পুরো বিষয়টি শুনলে আপনারা বুঝতে পারবেন। অর্থ পেশি শক্তির মাধ্যমে তারা আমাকে মার্ডার করার হুমকি দিয়েছে এবং ইতিপূর্বে বাজারের মধ্যে একটি মার্ডার করে 20 লাখ টাকা দিয়ে মীমাংসা করেছে বলে লালু মিয়ার ছেলে সাজেদুর রহমান সৌরভ নিজেই স্বীকারোক্তি দিয়েছে, যার ভিডিও ফুটেজ আমার কাছে আছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, এখন আমি আমার উপর আনা অভিযোগ এবং লাইব্রেরির চাকরির শুরু থেকে শেষ সম্পূর্ণ ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমি গত 28/11/2021 তারিখে লাইব্রেরি নামক প্রতিষ্ঠানে ঝিনাইদহ শাখার ম্যানেজার হিসেবে যোগদান করি এবং 7/3/2025 পর্যন্ত কর্মরত ছিলাম। লাইব্রেরি হলো বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত পুরাতন ফোন এক্সচেঞ্জ কোম্পানি, যেখানে আপনি আইনগতভাবে আপনার পুরাতন ফোন ক্রয় এবং বিক্রয় করতে পারবেন। লাইব্রেরি কোম্পানির সাথে অংশীদারিত্ব চুক্তির মাধ্যমে লালু মিয়া এবং তার ছেলে দুটি শাখা ঝিনাইদহে ওপেন করে। আমি পায়রা চত্বর শাখার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলাম। এখানে দায়িত্ব পালনের প্রথম 1 বছর সব ঠিক ছিল। পরবর্তীতে অধিক লাভের আশায় লাইব্রেরির সাইনবোর্ড এবং ব্র্যান্ডিং ব্যবহার করে সৌরভ নিজে ঢাকা থেকে ফোন ক্রয় করে এয়ার ট্রেডার্সের মেমোতে বিক্রি করতে বাধ্য করে, যা নিয়ে স্থানীয় অনেক কাস্টমারের সাথে আমার কথা কাটাকাটি হয় এবং স্থানীয় কাস্টমার আমাকে জিজ্ঞেস করে, আপনি এয়ার ট্রেডার্সের মেমো কেন দিচ্ছেন? এখানেই শেষ না। এর পরবর্তীতে বেশি লাভের আশায় সৌরভ ঢাকা থেকে রিফারবিশ বা নকল ফোন, যা বাংলাদেশে তৈরি হয়, সেগুলো কিনে আমাদের বিক্রির উদ্দেশ্যে পাঠায় এবং বিক্রেতার নাম্বার দিয়ে আমাকে বলে এই ফোনগুলো যেন আমি রিফারবিশ ফোনগুলো অরিজিনাল হিসেবে বিক্রি করি এবং এটা দোকানে বিক্রির উদ্দেশ্যে আর কি তুলি। এবং প্রথম পর্যায়ে আমি ব্যাপারটা না বুঝে এই ফোন বিক্রি শুরু করি এবং অধিক মুনাফা তাদেরকে প্রদান করি। কিন্তু কিছুদিন পর থেকে কাস্টমার অনেক বেশি অবজেকশন দিতে থাকে এবং অনেক রিপোর্ট আসে। পরবর্তীতে আমি খোঁজ নিয়ে জানতে পারি এগুলো নকল ফোন, যা বাংলাদেশে তৈরি হয় এবং এগুলো ক্রয় বিক্রয় সম্পূর্ণ আইন বিরোধী। পরবর্তীতে আমি সবকিছু পর্যালোচনা করে চাকরি থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিই এবং সৌরভকে জানালে তার সাথে আমার এই ব্যাপারে কথা কাটাকাটি হয় এবং আমি সৌরভকে বলি, গত 25/2/2025 তারিখে আমি সৌরভকে জানিয়ে দিই যে আমি আর চাকরি করব না, আপনি আগামী 5 তারিখের মধ্যে সমস্ত হিসাব বুঝিয়ে নেবেন। এখানে একটি ব্যাপার লক্ষণীয়, চাকরি ছাড়ার ব্যাপারটি কিন্তু আমি সর্বপ্রথম তাকে বলি এবং আমি এটা যে কোনো ধর্মগ্রন্থ হাতে নিয়েও বলতে পারবো যে এই চাকরি ছাড়ার ব্যাপারটা আমি নিজে তাকে বলি যে আমি চাকরিটা করব না। প্রথমে সে অমত হইলেও বিভিন্ন কথা কাটাকাটির পরে সে হিসেব বুঝে নিতে রাজি হয় এবং 5 তারিখ তখন থেকে সে অডিট 28 তারিখ থেকে অডিট শুরু করে এবং 7 তারিখ পর্যন্ত চলমান অডিট শেষ করে
সমস্ত স্টক বুঝিয়ে নেয় এবং স্টেটমেন্ট যখন সমস্ত অডিট এবং স্টক বুঝে নেওয়ার পরে অডিট ম্যান শাহিন সে সেখানে স্বাক্ষর করে এবং পাশের হাউস লালু মিয়ারই আরেকটি প্রতিষ্ঠান আরডি হাউস তার ম্যানেজার ইসাক সাহেব তিনি স্বাক্ষর করে এবং আমি এবং আমার সেলসম্যান চূড়ান্ত স্বাক্ষর করে প্রতিষ্ঠান থেকে বের হই, যার ডকুমেন্টস আমার কাছে আছে, আপনারা চাইলে আমি দেখাতে পারবো। এখন আমার নামে অভিযোগের উপর একটু আলোকপাত করব, প্রতিষ্ঠানে কিভাবে কার্যক্রম পরিচালিত হয় সেই ব্যাপারটা আপনাদের সামনে আমি একটু তুলে ধরতে চাচ্ছি। লালু মিয়ার সর্বমোট 4টি দোকান আছে, তার ভিতরে 3টি সরাসরি সেলস এবং একটি ডিলারশিপ হাউস, যেটা স্যামসাং এবং শাওমির ডিলারশিপ হাউস। এই 4টি শোরুমে যত ক্রয় বিক্রয় হয় এই সমস্ত টাকা রাত্রিরে একজন কালেক্টর ম্যান আছে যার নাম রোপন, উনি এই টাকাগুলো সংগ্রহ করে এবং সংরক্ষিত সমস্ত হিসাব সে পরের দিন সকালে যে হেড অফিসে জমা প্রদান করে, যে টাকাটি জমা নেয় তার নাম গৌতম। এখন সে টাকাটি জমা দিচ্ছে কি দিচ্ছে না এটা কিন্তু দিনের দিন আমরা জানতে পারি না। এটা জানার একমাত্র উপায় হচ্ছে আমি মাস শেষে একটা স্টেটমেন্ট তাদেরকে দিই। এই গৌতমের কাছে যে টাকাটা তারা জমা করে সেখানে আমি একটা মাসিক স্টেটমেন্ট দিই যে পুরো মাসে আমি কত পরিমাণ টাকা নিয়েছি, কত পরিমাণ সেল করছি এবং কি পরিমাণ লাভ দিছি। গৌতমের কাজ হচ্ছে যে টাকা জমা করার খাতাটা দেখা এবং আমার স্টেটমেন্টটা মিলানো। যদি কোনো সমস্যা থাকে তাহলে তারা আমাকে নক করবে এবং এই প্রসেসে দীর্ঘ 3 বছর চলেছে। শুধু এই স্টেটমেন্ট ছাড়াও গত 2 বছরে 8টা অডিট হয়েছে, যেখানে 4টা অডিট করছে হালিম নামে একটা ভাই, তিনি অলরেডি এই প্রতিষ্ঠান থেকে চাকরি ছেড়ে দিছে এবং এখন যে অডিটম্যান আছে তার নাম শাহিনুর আলম শাহিন, সে 4টা অডিট করছে নেক্সট। এবং আমি যখন এই প্রতিষ্ঠান থেকে বের হয়ে চলে আসি তখনও কিন্তু অডিটের মাধ্যমে আমি চলে আসি। তো চলে আসার পরে আমি আমার উনি চাকরির সময় আমার কাছ থেকে চেক নেয়, সেই চেকে চাইলে তারা বলে যে কিছুদিন সময় লাগবে। তো তাদের সাথে আমি যোগাযোগ অব্যাহত রাখি এবং রাখার একটা পর্যায়ে তারা আমাকে ব্যক্তিগত আক্রোশ থেকেই তারা আমাকে বলে যে আপনার ফোনে বেশ কিছু শোরুমের ফোনে বেশ কিছু সমস্যা আছে। আমি জিজ্ঞেস করি কি ধরনের সমস্যা, তারা বলছে যে ফোনে কিছু প্রবলেম আছে, কিছু ফোনে যেহেতু সেকেন্ড হ্যান্ড ফোন, বাটন ফোনের প্রবলেম আছে, কিছু ব্যাকসেল খুলে গেছে, এই জাতীয় বিভিন্ন প্রবলেমের কথা তারা বলে। তখন আমি স্থানীয় কিছু ভাইকে জানাই যে আমাদের এরকম বলতেছে, আপনারা আমাদের সাথে একটু চলেন। তখন আমার সাথে আমার স্থানীয় বড় ভাই মিলু ভাই, বন্ধুবর বাপ্পি ছিল, তারা আমরা একসাথে করে আর কি ওখানে যাই। যাওয়ার পরে ওখানে মিলু ভাই এবং বাপ্পি জিজ্ঞেস করে অডিট ম্যানেজারের কাছে যে অ্যাকচুয়ালি আপনি কি সমস্যা পেয়েছেন। তারা বলে, অডিট ম্যানেজার স্পষ্টত ওই সালিশে বলে যে এখানে কিছু ফোনে ডিস্টার্ব আছে। তখন মিলু ভাই নির্দিষ্ট করে তাকে জিজ্ঞেস করে যে আপনি কোনো শর্টেজ পেয়েছেন কিনা, ফোন কোনো কমতি আছে কিনা, এবং সেখানে সে স্পষ্ট করে বলে যে না, ফোনে কোনো কমতি নাই, কিছু ফোনে ডিস্টার্ব আছে এবং এই ডিস্টার্ব যে ফোনগুলো আছে সেগুলোর দায়িত্ব তাকে নিতে হবে। তখন আমি তাকে বলি যে এই প্রতিষ্ঠান থেকে যে প্রফিটটা বের হয়েছে সেটা তো মালিক নিয়েছে, তাহলে কোনো ফোনে যদি ডিস্টার্ব হয় চলাকালীন সময়ে তাহলে তো এটা দায়ভার আপনি মালিক কর্মচারীর উপরে দিতে পারেন না। তো এটা নিয়ে কিছু কথা কাটাকাটি হয়, তারপর আমরা সম্মত হই যে আসলে তখন মিলু ভাই এবং ওখানে যারা ছিল সবাই বলে যে অ্যাকচুয়ালি কয়টা ফোনে ডিস্টার্ব, এটা আগে আমরা চেক করি। তো এটা চেক করার জন্য আমি লাইব্রেরি আবার ব্যাগ দেয় এবং তাদের অডিট টিমের সাথে আমরা উপরে যাই, প্রায় 10-12 জনের একটা টিম আমরা যাই, যে আমরা চেক করা শুরু করি যে অ্যাকচুয়ালি কয়টা ফোনে সমস্যা আছে। এই চলাকালীন সময়ে লালু মিয়া রয় এবং মিসেস লালু মিয়া উনি দোকানে আসে, দোকানে এসে আমি ঢুকলে তাকে সালাম দিই, কিন্তু তিনি ঢোকার পরে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং বিভিন্ন চোর অর্থাৎ এই ধরনের বিভিন্ন অনেক খারাপ কথা বলতে থাকে। তো একটা পর্যায়ে আমি তাকে বলি যে আপনি কেন এগুলো বলছেন, এবং আমিও কিছু উচ্চ বাক্য বিনিময় করি তার সাথে। তখন উক্ত স্থানে পরিচালিত সবাই আমাকে বলে যে ভাই আপনি চলে যান, আপনি থাকলে সে আরো উত্তেজিত বা বাজে কথা বলবে। তখন আমি এই ঘটনার পরে ওইখান থেকে বের হয়ে আসি, এসে স্থানীয় ভাইদেরকে ব্যাপারটি জানাই। এই ঘটনাটি অ্যাকচুয়ালি
আপনারা বুঝতে পারছেন, আমি ইতিপূর্বে বললাম যে আমার একটা ব্যক্তিগত তাদের আক্রোশ আছে। এটাই মূলত ব্যক্তিগত আক্রোশ। আমি যদি অপরাধী হয়ে থাকি, সেটা কোর্টের মাধ্যমে বিচার হবে, আমি শাস্তি পাইলে আমার কোর্ট যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। কিন্তু পোস্টারিং এবং নিউজ করা বিচারের আগে, এটা হলো এই ব্যক্তিগত আক্রোশের একটা বহিঃপ্রকাশ। তো তারপরে 10-15 আসার পরে তারা আর আমার সাথে কোনো যোগাযোগ করেনি। প্রায় 15 থেকে 20 দিন কোনো যোগাযোগ ছাড়া পরবর্তীতে তারা আমাকে ফোন দেয়। ফোন দিয়ে বলে যে ফোনে শর্টেজ আছে, আপনি যে হিসাব দিয়েছেন সেই হিসাবে ভুল আছে। তখন বলে যে আপনার হিসেবে ভুল আছে, এগুলো আপনি প্রমাণ না করতে পারলে আমি চেক দেবো না, আপনার সামাজিকভাবে আমার মার্ডার করার হুমকি দেয়। তার ছেলে আমাকে হুমকি দেয় এবং 20 লাখ টাকা দিয়ে ইতিপূর্বে যে মার্ডার করেছে সেটা সে স্বীকারোক্তি দেয় এবং বলে আমার জীবনের মূল্য 20 লাখ টাকা দিলেও তার লস হয়ে যায়, সে আরো কমে আমাকে মার্ডার করার ক্ষমতা রাখে আর সেটা সে উল্লেখ করে। সেটা ভিডিও ফুটেজ আমার কাছে আছে। তো এই চলমান অবস্থায় আমি তারপরে তাদের সাথে কোঅপারেটিভ করি, ভাইদেরকে জানাই। ভাইরা বলে যে না, তুমি ব্যাপারটা কোঅপারেট করে ওইখান থেকে বেরিয়ে আসো, যেহেতু তুমি কোনো অন্যায় করোনি, তারা কি বলে তুমি দেখো। তো তখন আমি সেখানে যাই, যাওয়ার পরে তাদের সাথে কথা বলি। তারা বলে যে ফোন শর্টেজ আছে। তখন আমি তাদেরকে জিজ্ঞেস করি যে আমি যখন বের হয়েছি তখন অডিট হয়েছে এবং এই অডিটটা ছাড়াও বিগত 2 বছরে 8টা অডিট এবং প্রত্যেকটা মাসের হিসেব আমি জমা দিয়েছি, তাহলে কিভাবে এখন আমি চাকরি ছাড়ার পরে সতেজ থাকি। তখন বলছে তুমি যে হিসেব দিয়েছো সেটা কাগজপাতি তুমি দেখাও। এখন চাকরি যখন আমি ছেড়ে আসছি 7 তারিখে অডিট কমপ্লিট করে, তখন কিন্তু আমি আমার শপ থেকে বা দোকান থেকে কোনো ধরনের কোনো পেপার আমার সাথে করে আমি আনিনি। তো যখন আমি ওই পেপারসগুলো আবার খুঁজতে যাই তখন দেখি ওখানে কোনো ধরনের কোনো পেপার বা কোনো কিছু তারা রাখে নাই, মানে উদ্দেশ্যমূলকভাবে সেই জিনিসগুলো তারা সরিয়ে রাখছে। তো এমন তো অবস্থায় আমার আসলে কিভাবে মিলাবো বুঝতে না পেরে আমি তখন বলি, ওনাদের 2জনকে চ্যালেঞ্জ করি যে আমার কাছ থেকে রাত্রে টাকা নিয়ে যায় রোকন ভাই, ওনার কাছে একটা হিসেব থাকে এবং হেড অফিসে যার কাছে খাতায় লেখা থাকে তার কাছে একটা হিসেব থাকে। এই 2জনের হিসেব আমি দেখতে চাই এবং এই 2জনের হিসেবের মধ্যে বিস্তর গরমিল আমি খুঁজে পাই। সেগুলোর ছবি আমার কাছে তোলা আছে খাতায়, একটা লেজার খাতা। যখন লেখা হয় তখন সম্পূর্ণ এক ধাঁচে লেখা হয়, সেখানে নতুন করে কাটাকাটি করে আবার লেখা হয়েছে, নতুন ডেট বসিয়ে লেখা হয়েছে, কিছু হিসেব যেগুলো টাকা জমা পড়েছে সেগুলো তারা কেটে দিয়েছে। এই ধরনের বেআইনি কাজকামও আমি সেইগুলো তাদেরকে দেখাই যে দেখেন এখানে এতগুলো আপনার সমস্যা আছে। এবং স্থানীয় বিচারে এই সমস্ত কিছু দেখানোর পরে সবাই আমার পক্ষে কথা বলে এবং লালু মিয়াকে এটার ব্যাপারে অবহিত করলে সে বলে যে না, আমি ওর ছাড়বো না, আমি ওর বিরুদ্ধে ব্যবস্থা নেব, যে বিচার যেটাই হোক। এবং এইটা প্রায় 6-7 মাস ধরে আমি তাদের সাথে, আমি আমার ব্যক্তিগত কোনো কাজ করতে পারিনি, ব্যক্তিগত কোনো বা অন্য কোনোভাবে অর্থ উপার্জনের চেষ্টা করতে পারিনি, শুধুমাত্র এই কাজের জন্য আমি আমার জীবনে 8টা মাস বিনা পারিশ্রমিকে এই প্রতিষ্ঠানে তাদের হিসাব মেলানোর জন্য শ্রম দিয়েছি। তারপরে স্থানীয় যাদের কাছে লালু মিয়া গিয়েছে সবাই আমার পক্ষ নিয়েতে আমার সাইডে কথা বলাতে সে এই পন্থা বাদ দিয়ে কিছুদিন দীর্ঘদিন আবার 2 মাস মতো বসেছিল এবং যখন দেখছি এই ব্যাপারে আর কোনো কথা হচ্ছে না, তারা আমার সাথে কোনো যোগাযোগ করতেছে না, তখন আমি ঢাকায় চাকরির উদ্দেশ্যে যাই এবং ঢাকায় চাকরির উদ্দেশ্যে যাওয়ার 1 সপ্তাহের মাথায় তারা প্রথমত পোস্টারিং করে, তারপরে কেস করে এবং এটা পুরোপুরি আপনারা বুঝতে পারছেন যে এটা ব্যক্তিগত আক্রোশ থেকে এই কাজটা তারা করতেছে। এবং ইতিপূর্বে এই ধরনের কাজ তারা এর আগেও করেছে, এটা আপনারা জানেন যে বিল্লাল নামে একটা ছেলে যার বাসা নেই, তাকে কিন্তু অপহরণ করছিল, তার নামে 3 কোটি টাকার মামলা দিছিল এবং এই অপহরণ কেস এখনো তার নামে চলমান। এবং আমার নামে মিথ্যা নিউজ করানোর জন্য আপনার তার সমস্ত কর্মচারীকে স্ক্রিপ্ট লিখায়ে সাংবাদিকদের সামনে উপস্থাপন করেছে। সেই সাংবাদিকদের যে স্ক্রিপ্ট লিখে আপনার কথা বলা হয়েছে সেটার একটা প্রমাণ আমার কাছে আছে। তাদের প্রতিষ্ঠানেরই ম্যানেজার আমার কাছে ফোন দিয়ে এই বিষয়টি স্বীকার করে যে ভাই আমি সম্পূর্ণভাবে অপারগ, আমাদের সবাইকে, তার নাম রাকিব এবং পলাশ এবং যারা আছে সবাইকে স্ক্রিপ্ট লিখে জোর করে পড়তে বাধ্য করেছে, অন্যথায় চাকরিচ্যুত করবে বলে তাদেরকে হুমকি দিয়েছে। এমতো অবস্থায় তারা অপারগ হয়ে ঘটনাটি করেছে এবং সেটা একটা অডিও ফুটেজ আমি আপনাদেরকে অনুমতি দিলে শোনাতে চাই। শোনাবো?
ঠিক আছে। তো তারা আমার কাছে বিষয়টি স্বীকার করে এবং আমার কাছে বলে যে ভাই আমরা অপারগে আপনার বিরুদ্ধে নিউজ চ্যানেলে কথা বলেছি, যেটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। বোঝেনি তো আমরা চাকরির কারণে এখানে বাধা এবং আমাদের সবারই চেক এখানে জমা। তো আমরা তার কথার বিরুদ্ধে যাইতে পারছি না এবং আমরা অপারগ। তো সমস্ত সাংবাদিক ভাইদের এই সত্য ঘটনাটি সবার সামনে তুলে ধরার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাবো এবং আমার এই বিপদের মুহূর্তে সবার কাছে আমি আমার সাহায্য প্রার্থনা করছি এবং সঠিক ঘটনাটি আপনারা তুলে ধরবেন এবং বিজ্ঞ আদালতের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আদালতের প্রতি, যেহেতু তারা আদালত কেস করছে, আদালতের উপর সম্মান রেখে আদালতের পথে আমি আমার আইনগত ব্যবস্থা নেব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি, সংবাদ সম্মেলন শেষ করছি। সরি, জি। ভাই না, কল রেকর্ড না, এসে পরবর্তীতে আপনার এদের পরবর্তীতে তারা একটা নিউজ চ্যানেলে আর কি ডেকে নিয়ে আসছিল, তাদের ব্যক্তিগতভাবে ডেকে নিয়ে এসে তাদের রিপোর্ট করতে বলছে এবং রিপোর্ট যখন তারা করে তখন বলছে আপনার কথা তো আমি শুনবো না। রিপোর্টার বলছে আপনার কথা তো শুনবো না, আপনার কর্মচারীদের কথাও শুনতে হবে। তখন কর্মচারীদের স্ক্রিপ্ট লিখে জোর করে তাদেরকে পড়তে বাধ্য করেছে এবং সেটার উপরে তারা আমার কিন্তু বিচার চলার আগেই তারা কিন্তু আমার নামে একটা নিউজও করছে এবং সেখানে এই রাকিব, এই পলাশ এদেরকে স্টেটমেন্ট নিয়ে আসে জোর করে। সেটা এই রাকিব আমার কাছে স্বীকার করেছে এবং সে বলেছে যে ভাই আমাদেরকে স্ক্রিপ্ট লিখে জোর করে আমাদের এটা পড়াইছে, কারণ আমাদের সেকো আমার নামে একটাই মামলা করেছে। উনি মামলা করছে হলো আপনার অর্থ আত্মসাতের মামলা 138। ও এখানে উনি একটা জিনিস বলছে, উনি টোটাল এখানে দিয়েছে 22 লক্ষ সামথিং টাকার আর কি মামলা করছে, যেখানে উনি দেখাইছে যে আমি 6.5 লাখ টাকা নগদ চেক দিয়ে তার কাছে ধার নিয়েছি চাকরিরত অবস্থায়। আমি 10,000 টাকা একটা বেতনের কর্মচারী, আমাকে 6.5 লাখ টাকা সে নগদ ধার দিয়েছে এবং 16 লাখ সামথিং টাকা দেখা যাচ্ছে যেটার আমি হিসেব তাদেরকে দেয়নি। আমি 10,000 টাকা বেতনের চাকরি করতাম এবং আমাকে 6.5 লাখ টাকা, আমি যে চাকরির বিনিময়ে চেকটা দিয়েছিলাম সেটাতে 6.5 লাখ টাকা আমি নগদ ধার নিয়েছি বলে তারা এই কেসের নোটিশে উল্লেখ করে এবং 16 লাখ সামথিং টাকা আমি তাদেরকে হিসেব দিইনি বলে তারা যোগ করে টোটাল 22 লাখ সামথিং টাকা আমার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করে, যেটা আমি আমার আদালতে আমি সেটার বিরুদ্ধে লড়বো, প্রমাণ করবো। স্থানীয় বিচার চলাকালীন আমি তো প্রথমে আমার যখন প্রাণনাশের হুমকি দিয়েছে এবং 20 লাখ টাকার মার্ডার করার যে ব্যাপারটা, এইগুলা আমি যখন স্থানীয় বিচার চলছে তখন বড় ভাইদের জানাইছিলাম, বলছে যে ওইগুলো করলে এখানে বড় ভাই হিসেবে আমার নীলু ভাই ছিল, বাপ্পি ছিল, তো তারা আমাকে বললো যে এখনই আইনের আশ্রয় নেওয়ার দরকার নেই, এটা একটা যেহেতু এক এলাকার মানুষ আমরা এটা স্থানীয়ভাবে মীমাংসা করি। কিন্তু পরবর্তীতে তারা বিচার না মেনে
যখন বিচার দেখছে আমার পক্ষে আসছে, সবাই আমার পক্ষে কথা বলছে, তখন তারা এই বিচারটি না মেনে নিজেরা এই কোর্টে মামলাটি করে এবং উদ্দেশ্যমূলক ভাবে করে। কারণ আপনি একটা জিনিস বোঝেন যে আমি অপরাধী হলে এটা বিচার করবে আদালত। আদালতে যেহেতু কেস চলমান, তাহলে আমার ব্যক্তিগত এবং সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং মানুষের চোখে আমাকে খারাপ করার উদ্দেশ্যে আমার নামে এই মিথ্যা পোস্টারিং এবং নিউজ করছে শুধুমাত্র অর্থ বলের কারণে। এবং এই অর্থ বলের অহংকার তাদের ইতিপূর্বে বহু কার্যক্রমে কিন্তু প্রকাশ পেয়েছে। যেমন সে নিজে স্বীকার করছে, আমি 20 লাখ টাকা দিয়ে হাটের ভিতরের মার্ডার কেস মীমাংসা করেছি, তোমার মারতে আমার 20 লাখ টাকা খরচ করলেও লস হয়ে যায়। মানে শুধু খরচ করবে না, সেই খরচটা যদি সে করে তাতেও তার লস হয়ে যায়। এছাড়াও বিভিন্ন নেতাকর্মীর নামে যে ধরনের কথা বলেছে, সেটা আমি মনে করি যে এই প্রেস কনফারেন্সে বলা মানে সেই নেতাকর্মীকে ছোট করা, যেটা আমি আর এখানে বলতে যাচ্ছি না। আপনারা হয়তো সবাই ভিডিওটা দেখেছেন, শুনেছেন, এবং তাদের অহংকার এবং অর্থের যে দাপট সেটা কোন পর্যায়ে আপনারাই বিচার করবেন, আপনারা এটা প্রকাশ করবেন, এটাই বলে আমি আশাবাদী আপনাদের পক্ষে। হ্যাঁ হ্যাঁ, ওই যে রিফারবিশ প্রোডাক্ট সৌরভ কিনে পাঠাতো ঢাকা থেকে, যেটা বাংলাদেশে তৈরি। রিফারবিশ মানে নকল। ধরেন আমার এই ফোনটা রেডমি ফোন, এটা একটা রেডমি ফোন, দেখতে হুবহু এই রেডমি ফোনই হবে, কিন্তু ফোনটা হবে হলো রিফারবিশ। এর ভিতরের যে কলকবজা সেটা বাংলাদেশে তৈরি, বাংলাদেশের সবকিছু এর ভিতরে, যার এক একটা কস্ট, এটা যদি মার্কেট প্রাইস 20,000 টাকা হয়, ওদের বানাতে কস্ট লাগে 3,000 টাকা। 3,000। সেই ফোনগুলো তারা আমাদের বিক্রি করতে, এখনো তাদের শোরুমে, যদি এই সংবাদ সম্মেলনের পরে তারা আপনার সরিয়ে না ফেলে, এখনো তাদের শোরুমে গেলে পাওয়া যাবে। এবং আমার নামে যে নিউজটা করছে তারা, সেখানে দেখবেন যে ফোনের একটা ভিডিও আছে, ওই ভিডিওর মধ্যে ওই রিফারবিশ ফোনগুলো শো করছে তারা। জি। হ্যালো।